2019 লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম আপনারা সিপিআইএম এর প্রার্থী বিকাশ রঞ্জনকে সমর্থন করেছিলেন। 2021 বিধানসভা নির্বাচনে আপনারা একাই লড়েছিলেন, সিপিএমও আপনাদের সাথ দেয়নি। এবার 24 লোকসভা নির্বাচনে সিপিএম কে সমর্থন করবেন, তৃণমূলকে সমর্থন করবেন নাকি আইএসএফ কে? না, এইভাবে কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি, কিন্তু আমরা একটা বার্তা মানুষের মধ্যে মানে দিচ্ছি, যেটা যে প্রথমত যে সারা দেশ জুড়ে বিজেপির যে বিভাজনের রাজনীতি শুরু করেছে, বিজেপি যে একটা স্বৈরচারী দল, একটা ফ্যাসিস্ট দল, সেটাকে আমরা একেবারে ঘোষিতভাবে আমরা জানিয়েছি। বিজেপি বাদ দিয়ে যে দল যেখানে শক্তিশালী, সেটা যদি গণতন্ত্রপ্রিয় বাম শক্তি হয়, তাদেরকে প্রেফার করার কথা বলেছি, যে বাম শক্তিকে জয়লাভ করার জন্য, এবং বিজেপি বাদ দিয়ে যেখানে যে শক্তিশালী জেতার সম্ভাবনা সব থেকে যাদের বেশি, তাদেরকেই ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। ভাঙড়ের ক্ষেত্রে কি করবেন? ভাঙড়ে তো আইএসএফ এখানে বিধায়ক নির্বাচনে 2021 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে। ভাঙড়ের ক্ষেত্রে কি করবেন? এটা তো যাদবপুর লোকসভা কেন্দ্র। দেখুন, এই কথাটাই তো বলতে চাইছি, যে ভাঙড় একটা বিধানসভা কেন্দ্র, এরকম আরও 7টা বিধানসভা কেন্দ্র যাদবপুরের মধ্যে পড়ে। তো সেই একটা ভাঙড় নিয়ে যদি আইএসএফ মানে লড়াই করে, সেটা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া বা তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া ছাড়া আর কিছু না। এখানে একটা মানে লড়াইটা হতে পারতো 1:1, সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলের বা সিপিএম এর বিরুদ্ধে বিজেপির হতে পারতো, কিন্তু সেটা না করে এই যে আইএসএফ এর আবার একটা গোঁচ প্রার্থী ঢুকিয়ে দিল, এটা আসলে আইএসএফ জানি না তারা কাদের বিরুদ্ধে আসলে লড়াই করতে চাইছে, কিন্তু এক্ষেত্রে সুবিধাটা তৃণমূল বিজেপি পেল, আমি এটা বলতে চাই। তো সেক্ষেত্রে আমি মনে করি তাদের মতামত, তাদের রাজনৈতিক ভাবনা চিন্তা তারা হয়তো সেখানে প্রয়োগ করেছে, কিন্তু আমাদের সংগঠনের দিক দিয়ে আমি মনে করি এটা একটা বুমেরাং হবে আইএসএফ এর ক্ষেত্রে, যেইভাবে ভোট কাটাকাটির খেলায় সিপিএম বিজেপি বা তৃণমূলের সুবিধা পাইয়ে দেওয়া। তাহলে কি আপনারা সিপিএম কে সমর্থন করতে বলবেন? আমরা বলেছি যে প্রগতিশীল বাম সংগঠন, সেখানে আমরা যেখানে যা আছে, এখানে যেহেতু সিপিএম আছে, আমরা বলতেই পারি সিপিএমকেই ভোট দেওয়ার জন্য। কিন্তু এটা মানুষ তো, তাহলেও মানুষের কাছে এটা ছেড়ে দিচ্ছি, সাধারণ মানুষ ভাবনা চিন্তা করে, যে তারা যদি মনে করে তৃণমূল বিজেপিকে হারাতে চায়, তাহলে তারপরে সব থেকে শক্তিশালী যারা, তাদেরকে ভোট দেওয়ার জন্য। এই যে 24 লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বাজছে, আমাদের এই যাদবপুর লোকসভা কেন্দ্রে 1 তারিখে ভোট, জুন মাসের 1 তারিখে ভোট। তো এবারে লোকসভা নির্বাচনে জমি কমিটির কি ভূমিকা থাকবে? প্রথমত এবারে লোকসভা ভোটে জমি কমিটি কোনো প্রতিদ্বন্দ্বিতা করছে না, কারণ জমি কমিটির যে সংগঠন, তারা একটা এলাকার মধ্যেই আছে। লোকসভা একটা বিশাল এরিয়া, যাদবপুর কেন্দ্র। তো সেক্ষেত্রে যে এই যে ভোট কাটাকাটির খেলা চলছে, বিভাজনের রাজনীতি চলছে, তাতে দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মূলত বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটা আরো খর্ব হবে। সেই জন্য আমরা এবার ভোট থেকে বিরত থাকছি। আমরা একটা কথা শুনেছি, বা একটা এই কথা বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে 2023 পঞ্চায়েত নির্বাচনে এই জমি কমিটির যে অঞ্চল পোলেহাট 2, এই অঞ্চলে তৃণমূল জমি কমিটিকে নমিনেশন থেকে শুরু করে সার্বিকভাবে সহযোগিতা করেছে ভোটের ক্ষেত্রে, এবং এই অঞ্চলটা তৃণমূল জমি কমিটির জন্য ছেড়ে দিয়েছে বলে এই অঞ্চলে কোনো লড়াই হয়নি, আপনারা এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, এবং তার ফলস্বরূপ আপনারা 2024-এ নাকি তৃণমূলকেই সমর্থন। কতটা বাস্তব? আসলে মানে এসব অবাস্তব কথাবার্তা, হাস্যকর কথাবার্তা এসব। মানে 2023-এ যে লড়াইটা হয়েছিল, আসলে 2023-এর আগে 18 সালের কথায় যাই, যে পঞ্চায়েত ভোট হয়েছিল। এই আমাদের সঙ্গে লড়তে লড়তে এই আমরা হচ্ছে পচা শামুক। পচা শামুকে পা কিন্তু একজনের কেটেছে, সে এখন জেল খাটছে। আমরা সেই সময়ও জেল খাটতে হয়েছিল। আমাদের সঙ্গে যদি কেউ লড়াই করতে আসে, তারও কিন্তু এই পচা শামুকে পা কাটবে। সে শওকত মোল্লা বলুক, যেই আসুক, আমাদের সঙ্গে লাগতে আসলে তার কিন্তু বিপদ আছে, সে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন। আমরা এটা পরিষ্কার, আমরা কারুর সঙ্গে ওই যে আলোচনা করে কোনো কিছু সলা পরামর্শ করে লড়াই করি না। আমাদের যে আইডিওলজি আছে, সেই নিয়েই কিন্তু আমরা লড়াইটা করি, এবং আমাদের যে ভাবনা চিন্তা, আমরা যেভাবে এলাকার সাধারণ মানুষ উন্নয়নের জন্য যে লড়াই করছি, ডেভেলপমেন্টের জন্য যে লড়াই করছি, সেই লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি। তার সঙ্গে লোকসভা ভোট কোনো নেই। আমরা এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, লোকসভা ভোট 2024-এ 1 ইঞ্চি জমি তৃণমূলকে বা বিজেপিকে ছাড়া হবে না। পরিষ্কারভাবে এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত। আমরা গতকালকে আমাদের পোলেহাটের যে জনসভা ছিল, সেখানেও পরিষ্কারভাবে বলে দিয়েছি যে শওকত মোল্লারা যদি মনে করে এখানে ভোট লুট করতে আসে, শান্ত জায়গা অশান্ত করতে আসে, তাহলে কিন্তু তারা ঠিক ততটাই রিটার্ন পাবে।
একটা বিষয় উঠে এসছে গতদিন নির্বাচনী প্রচারে এসছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বললেন যে এখানে এই এলাকায় 8টা 9টা যে থানা তৈরি করা হয়েছে ভাঙড়ে, এর পিছনে হিডেন উদ্দেশ্য হচ্ছে এখানে একটা এয়ারপোর্ট তৈরি করা হবে, এখানকার মানুষকে উচ্ছেদ করা হবে, জমি কেড়ে নেওয়া হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে এয়ারপোর্ট তৈরির বিষয়টা তো আজকে নয়, এটা প্রায় 2020 2021 থেকেই এটা আলোচনা চলছে, বিভিন্ন মাধ্যম থেকে কথাবার্তা শুনছি, প্রশাসনিক লেভেল থেকে হয়তো ওই সব দেখাশোনা হচ্ছে, কিন্তু এখনো স্থানীয় লেভেলে মানুষের মধ্যে এটা ছড়িয়ে আছে। কতটা সঠিক কতটা বেঠিক সেটা জানি না, কিন্তু এই যে বিভিন্নভাবে থানা তৈরি, এগুলো প্রশাসন আসলে সাধারণ মানুষের উপরে একটা দমনপীড়ন নীতি, পুলিশ দ্বারা রাষ্ট্র দ্বারা মানুষের উপরে চাপিয়ে দেওয়া একটা। এছাড়া যদি মনে করতো যে এলাকার উন্নয়ন ডেভেলপমেন্ট করবে, হসপিটাল হতে পারতো, স্কুল হতে পারতো, কলেজ হতে পারতো, কিন্তু থানা তৈরি, থানা কোন ডেভেলপমেন্ট করে? থানা মানুষের কি উপকারে করে? মানুষের উপরে একটা প্রশাসনের সরকারের দমন পীড়ন নীতি চালানোর ক্ষেত্রেই থানা তৈরি হয়। সেটা এয়ারপোর্ট হওয়ার ক্ষেত্রেও যদি করতে চায়, সেখানে সাধারণ মানুষের বাধা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রেও হয়তো সেই ভাবনা চিন্তা থেকেও হতে পারে। জানি না এটা আসলে ব্যাপারটা কি, কিন্তু এয়ারপোর্ট হোক না হোক, যদি মানুষের অসুবিধার করে, মানুষের ক্ষতি করে কোনো কিছু যদি এখানে হয়, সেটা জমি কমিটির পক্ষ থেকে তার বিরোধিতা করবে, এটা পরিষ্কার। এই যে যদি এখানে এয়ারপোর্ট হয় তাহলে আপনারা জমি যে হারানোর ভয়, আপনারা যেমন পারগেটে আন্দোলন করেছিলেন, যে এয়ারপোর্টের ক্ষেত্রে কি করবেন আপনারা যদি আন্দোলন করবেন? জমি আমি বললাম তো, সেটা যে মানুষের যদি ক্ষতি হয়, মানুষের মানে ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয়, সেই মানুষের পাশে জমি কমিটি সবসময় থাকবে এবং তার বিরোধিতা করবে। মানুষের রায় নিয়েই জমি কমিটি চলবে। মানুষ কি চাইছে এখানে, যদি সব মানুষ বলে এয়ারপোর্ট হোক, তাহলে আমাদের কিছু বলার নেই। মানুষ যদি বলে না, এখানে এয়ারপোর্ট হলে এখানে বাস্তুহারা হতে হবে, কৃষি জমি ক্ষতি হতে পারে, সমস্ত রকমভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের পাশে আমরা থাকবো। আমরা কৃষকদের সঙ্গে কথা বলছিলাম সকাল থেকেই, তো কৃষকরা বলছেন এখানে 3 ফসলি 4 ফসলি জমি, আমরা এই জমির উপরে, এই কৃষিকার্যের উপরে আমাদের জীবিকা নির্বাহ চলে। দেখলেন যে আমাদের জমি হারা হয়ে গেলে আমরা কিভাবে জীবিকা নির্বাহ করব, তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন আমরা এয়ারপোর্ট চাই না। না, এটা তো অবশ্যই কৃষকদের যে ভাবনা চিন্তা, এখানে 3 ফসলি 4 ফসলি না, এখানে বহু ফসলি জমি, এক একটা চাষের মধ্যে মানে একই সঙ্গে 3-4 রকম করে চাষ চলছে এক এক এট এ টাইম। আর ভাঙড়ের সবজি, ভাঙড়ের ফসল সারা বাংলা জুড়ে, কিন্তু বিভিন্ন জায়গায়, এমনকি বিদেশেও এইখানকার ভাঙড়ের সবজি এক্সপোর্ট হচ্ছে। তো সেক্ষেত্রে যদি এই কৃষকরা, যে যার উপরে শুধু ভাঙড়ের জমির মানে ভাঙড়ের কৃষকরা নির্ভরশীল নয়, এই কৃষিজাত দ্রব্যের উপরে সারা রাজ্যের মানুষ নির্ভরশীল। তারা কি চাষ করে বলে মানুষ পায়, কিন্তু তারা বিরোধিতা করবে যাদের নিজের জমি, নিজের মাটি, নিজের ধন সবকিছু তারা নিজে চাষ করবে, কিন্তু তার উপরে একটা অন্য কিছু একটা বাইরের কোনো সংস্থা এসে চাপিয়ে দেবে। এটা তো কৃষকদের মেনে নেওয়ারই কথা না। এবং এটা কৃষকদের একটা মর্যাদার লড়াই, যে তাদের কৃষি জমি ছেড়ে দিয়ে তাদেরও ভবিষ্যতে তাদের পিছনে তাবেদারি করতে হবে যারা এই সংস্থাগুলো নামাচ্ছে। এটা আমার মনে হয় কৃষকরা মেনে নেবে না। কৃষকরা যদি আমাদের মানে বলে, আমরা যদি মনে করি কৃষক আন্দোলন, আমাদের কৃষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো এবং তাদের পাশে সবসময় আমরা থাকবো। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি বলছেন যে ভাঙড়ে হচ্ছে এয়ারপোর্টের জন্য 1 কোদাল মাটি কাটতে দেবো না আমি বেঁচে থাকি। দেখুন, সে নওশাদ সিদ্দিকী কেন, মানুষের রায় নিয়েই আমাদের চলতে হবে। সে এয়ারপোর্ট হোক, আর অন্য কলকারখানা হোক, আর কৃষি জমি হোক, এলাকার মানুষ কি চাইছে সেটার উপরে সবকিছু ডিপেন্ড করতে হবে। এলাকার মানুষ যদি কৃষি জমি নিজেরা ছেড়ে দেয়, তাহলে সেখানে কারোর তো কিছু বলার নেই। কিন্তু কৃষকদের স্বার্থ ক্ষতি করে এলাকায় যদি কিছু হয়, সেটা জমি কমিটি সবসময় মানে বিগত দিনেও পাশে থেকেছে, আজও থাকবে, আগামীতেও থাকবে। কৃষকদের স্বার্থ, যারা বাস্তু জমি হারা হবে তাদের স্বার্থ, প্রত্যেকটা মানুষের ক্ষতি করে যদি এখানে কিছু হয়, তার বিরোধিতা জমি কমিটি করবে। আমরা দেখেছিলাম জমি কমিটির আন্দোলন ছিল জমি বাঁচানোর জন্য টার্গেট নিয়ে, আর যে আন্দোলনে আপনাদের বিরোধী মুখ ছিল আরাবুল ইসলাম, সেই আরাবুল ইসলাম এখন জেলে। আসলে বিরোধী মুখ আরাবুল ইসলাম কেন, যারা সরকারে যারা থাকে, একটা চলে যায় আর একটা তৈরি হয়। আজকে আরাবুল গেছে, কালকে আরেকজন এসে হাজির হবে, পরশুদিন আরেকজন হবে। সাধারণ মানুষের উপরে দমনপীড়ন নীতি সরকার যারা থাকে তারা চালিয়ে যায়, তার বিরুদ্ধে লড়াই। একটা আরাবুলের বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই না, এই আরাবুলের মতো যারা আসবে তাদের সবার বিরুদ্ধে আমাদের লড়াই। সে শওকত আসুক আর যেই আসুক। এর আগে আরাবুল কেন, এর আগে সব্যসাচী এসছিল, শোভনদেব এসছিল, মুকুল রায় এসছিল এই এলাকায় দমন করার জন্য, এলাকাটাকে ডমিনেট করার জন্য। তাদের আজকের অবস্থান কোথায়? তারা আজকের কোথায় চলে গেছে? সেই সব্যসাচী কোথায়? শোভন কোথায়? মুকুল কোথায়? আজকে আরাবুল কোথায়?
তা আগামীতে যদি এই অন্য কেউ আসে তা আমরা কি ছেড়ে দেবো নাকি? এলাকার মানুষ প্রতিবাদ করতে শিখেছে, লড়াই করতে শিখেছে, লড়াইয়ের মাধ্যমে সব কিছু দমন করবে এবং লড়াইয়ের মাধ্যমে যারা এখানে মানুষের ক্ষতি করতেছে তাদেরকে পিছু হটাবে। শওকত মোল্লা বলছেন ভাঙড় আমরা পুনরুদ্ধার করব, ভাঙড় থেকে 50,000 ভোটে লিড দেব এবং প্রত্যেকটা অঞ্চল থেকে লিড দেবো এবং তার মধ্যে পলিহাট 2 কিন্তু বাদ নেই। আসলে এটা ইচ্ছাটা ওনার ভালো, খুব মহৎ উদ্দেশ্য ওনার দলের পক্ষে, কিন্তু কতটা হবে সেটা জানার বিষয় আছে। মানুষ কতটা, মানে শওকত মোল্লাদের এমনি মানুষ বিধানসভাতে প্রত্যাখ্যান করেছে। পঞ্চায়েত ভোটে কি আছে হয়েছে আপনারা জানেন। এই লোকসভা ভোটে একটা ভাঙড় নিয়ে তো, মানে লোকসভা না, যাদবপুর নিয়ে, কিন্তু ভাঙড়ের মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, এটা আগেই মানুষ রায় দিয়ে দিয়েছে। আগামী লোকসভা সেই রায়টা দিয়ে দেবে। শওকত মোল্লার এই ভাঙড়ে ঢোকা দেখবেন বন্ধ হয়ে যাবে, ঢোকার রাস্তা আর পাবে না। এই ভাঙড়টাকে শেষ করবে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি, নিজেদের দলের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে তিনি চাইছেন যে এলাকায় একটা বুলডোজার চালানো, এলাকার মানুষের কাছে সন্ত্রাস নামিয়ে দেবে, মানে এরকম একটা কিছু চাইছি যে ভাঙড় থেকে যদি নেয়। একটা লোকসভা ভোট লড়াই করছে, কোথায় একটা জমি কমিটি আছে একটা অংশ, সেখানে নিয়ে তার মাথা ব্যথা হচ্ছে। লোকসভা ভোটে কি হবে তার দেখার দরকার নেই, কোথায় একটা ভাঙড় বিধানসভা নিয়ে মাথা ব্যথা হচ্ছে। এটা তো আসলে নিজের রাজনৈতিক এলাকা দখল করার লড়াই চলছে। একটা গোষ্ঠীকে আমি জেলে ঢুকিয়েছি, আমরা তো আসছি, এসে আমরা এলাকা দখল করবো, এলাকাটাকে লুটে পেটে খাবে। জানেন ভাঙড় একটা খুব অর্থনীতির, কৃষি এবং এই যে নিউ টাউন এলাকাটা বিরাট অর্থের জায়গা, সেটা নিয়ে বহু দুর্নীতির অভিযোগ, ওয়েটল্যান্ড বোঝানো থেকে শুরু করে মাটি ভরাট থেকে শুরু করে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ আছে। সেইগুলোকে নিজেদের কুক্ষিগত করার লড়াই এখানে ভাঙড়ে। এই যে রাজনৈতিকভাবে যাদবপুরকে তৃণমূল জেতাবে, এটা এই লড়াইটা শওকত মোল্লা লড়ছে না, নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য সে লড়াই করছে, তার জন্য তার দলের লোককে জেলে ঢোকাচ্ছে। একেবারে একটা শেষ প্রশ্ন আপনার কাছে করব। নওশাদ সিদ্দিকী সেদিন বললেন যে ভাঙড়ে শওকত মোল্লাদের সঙ্গে থেকে যে ভাঙড়ে যে থানাগুলো হলো, পুলিশগুলোও ঘুষখোর হয়ে গেছে, পুলিশগুলোও তোলাবাজ হয়ে গেছে। তো হচ্ছে তো, আসলে শুধু ভাঙড় না, সমস্ত রাজ্যেই এই যে প্রশাসন, পুলিশ তৃণমূলের দলদাস হয়ে আছে, তৃণমূলের তাবেদারি করে বেড়াচ্ছে। আপনি কোথায় একটা কিছু হলে, এখন নির্বাচনী বিধি চলছে, তারপরেও দেখা যাচ্ছে একটা দলের, বিরোধী দলের যারা রাজনীতি কোনো ঝামেলায় জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করছে, যারা এখানে ঝামেলা করার মূল কারিগর তৃণমূল তাদেরকে রেহাই করে দিচ্ছে, ছাড় দিচ্ছে। পুলিশ দলদাসের মতো কাজ করছে এবং একতরফাভাবে পুলিশ এই চালিয়ে যাচ্ছে। এটা মানুষ কিন্তু জবাব দেবে। এটা পঞ্চায়েত ভোটের ক্ষেত্রেও দেখেছে, পুলিশের সামনে যেভাবে গুলি চলেছে, বিরোধীরা প্রশাসনের মানে সামনে অস্ত্র শস্ত্র আদান প্রদান হয়েছে, এলাকায় ঘুরে বেরিয়েছে, তার মধ্যেও দেখা যাচ্ছে পুলিশ নীরব ছিল। যখন মানুষ মারা গেল, রক্ত ঝরলো, তখন পুলিশের টনক লড়লো। আজকের দিনেও কিন্তু এই কলকাতা পুলিশ করুক, যাই করুক, তাদেরও কিন্তু একই জায়গায় অবস্থান করছে। এক পেশে এই তৃণমূল সরকারকে, তৃণমূল দলটাকে এগিয়ে নেওয়ার জন্য একেবারে বলা যায় থানাগুলো পার্টি অফিসে পরিণত করা হয়েছে। মানে পার্টির নেতৃত্বকে সবসময় তাদেরকে মানে তোয়াজ করা, তাবেদারি করা, এটা চলছে। এটা বন্ধ হওয়া দরকার। এই সাধারণ মানুষ কিন্তু সেটা বন্ধ করবে। সর্বশেষ প্রশ্ন, তাহলে জমি কমিটি এবার নির্বাচনে সাধারণ মানুষের কাছে কি বার্তা দেবেন? এই ভাঙড়ের মানুষ বা যাদবপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে কি বলবেন আপনি? জমি কমিটি একটা কথাই বলবে যে জমি কমিটি এবার নির্বাচনে নেই, কিন্তু আলোচনায় আছে, রাস্তায় আছে, পথে আছে। জমি কমিটির লড়াই বিগত দিন যেভাবে করে আসছে, এবারেও নির্বাচনে সেই লড়াইটা করবে, যাতে প্রগতিশীল যে সংগঠনগুলো আছে, বামপন্থী সংগঠন, তারা যাতে আরও বেশি অগ্রগতি হয়। তারা যতদিন এই বামপন্থী চিন্তাভাবনার মধ্যে মানুষ আসবে, ততদিন পর্যন্ত এই রাজ্যের, এই দেশের কোনো দিন ডেভেলপ হওয়ার সম্ভাবনা নেই। কারণ তারা এক পেশিকে, একটা শ্রেণীর কাছে বিশাল অর্থ থাকবে আর একটা ছেলের মানে শ্রেণীর কাছে একেবারে ভিখারির অবস্থা করে রাখবে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াই, লড়াই আমরা চাইছি যে মানুষ তার নিজের অধিকারে নিজের ভোটটা নিজে দিক। ভাঙড়ের ক্ষেত্রে বারবার দেখেছি সেটা উল্টো দিকে যায়। এই যে ভোট দেওয়ার অধিকারটা মানুষ পাক এবার লোকসভা, এবং আমরা চাইব মানুষ মানে আগামী লোকসভার পরেও যেন এলাকা ভাঙড় শান্তিতে থাকে। কারণ অশান্তি পাকানোর চেষ্টা তো একটা অংশ করছে, সেই শান্তির বজায় রাখার জন্য আমি সবাইকে বার্তা দেব। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম জমি কমিটির আহ্বায়ক মির্জা হাসানের সঙ্গে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে।